হলো নিশি, শুনতে পাও না কি? আব্বা ডাকছে তোমাকে। ভাতের মার গালছি আমি। প্লিজ তুমি একটু আব্বার রুমে যাও মিরাজ। আব্বা কি বলছে শুনে এসো। ওদিকে সমানে নিশির শ্বশুর চিৎকার করছে, বৌমা জলদি এসো। এদিকে মিরাজও চিৎকার করছে, কি হলো, কথা কানে যায় না? আব্বা কেন ডাকছে, যাও দেখো। এরপর হুড়মুড় করে রান্নাঘরে ঢুকে নিশির চুলের মুঠি ধরে গালে ফটাস করে একটা চড় মারল মিরাজ। অমনি হাত ফসকে ভাতের পাতিল উল্টে পড়ল। ঝরঝর করে ভাত পড়ে গেল মেঝেতে। মিরাজের রণমূর্তি দেখে আর চড়চাপড় খেয়ে নিশি মেঝেতে বসে পড়েছে। ঘটনায় আকস্মিকতায় হতভম্ব সে। অবশ্যই এটা নতুন কিছু নয়। মিরাজ মাঝে মধ্যে স্ত্রীর গায়ে হাত তুলে। নিশির দু চোখ বেয়ে টুপ করে পানি পড়ছে। কোনো রকম ওড়নার কোনা দিয়ে সেই পানি মুছে উঠে দাঁড়ালো সে। অতঃপর গেল শ্বশুরের ঘরে। নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল, আব্বা ডাকছেন? হ্যাঁ। এত ডাকছে শুনতে পাও না বৌমা? নিশির খুব কান্না পাচ্ছে। মেয়েটা বারবার পেছন দিকে চেয়ে দেখছে মিরাজ আসছে কিনা। ভয় পাচ্ছে যদি আবারও মারে। চোখ দুটো মুছে ধরা গলায় নিশি বলল, হ্যাঁ আব্বা শুনছি। আসলে ভাতের মার গালছিলাম, তাই আসতে দেরি হলো। এবার আর বৃদ্ধ শ্বশুর আমতা আমতা করে বলল, আমি পায়খানা করে ফেলছি, আমাকে পরিষ্কার করে দাও। যখন ডাকলাম তখন তুমি আসলে, বেড প্যানে বসতে পারতাম। কি করব বলো বৌমা? দীর্ঘশ্বাস ফেলল নিশি। তারপর ব্যস্ত হয়ে গেল শ্বশুরকে পরিচ্ছন্ন করার কাজে। অতি দ্রুত হাতে গ্লাভস পরল, মুখে মাস্ক পরল। আর ওদিকে লাট সাহেব মিরাজ তখন ডেস্কটপে বসে অফিসের কাজ করছে। মাল্টি ন্যাশনাল কোম্পানির কর্মকর্তা বলে তাকে। দেশে বিদেশে অহরহ যাতায়াত তার। নিশি আর মিরাজ একই ইউনিভার্সিটিতে পড়তো। ওখান থেকে মূলত ওদের পরিচয়। পরিচয় থেকে প্রেম। নিশি তখন অনার্স ফার্স্ট ইয়ারে, মিরাজ মাস্টার্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। খুব অল্প দিনের পরিচয় ওদের। মিরাজ কথা দিয়েছিল নিশিকে যে একটা চাকরি ম্যানেজ করতে পারলেই বিয়েটা করে ফেলবে। তখন নিশি কোনো কিছু না লুকিয়েছিল, বলেছিল, আচ্ছা তোমাদের বাড়িতে আমাকে মেনে নিবে? দেখো আমাদের অবস্থা তো তেমন ভালো না। আব্বু মারা গেছে 11 বছর আগে। সহায় সম্পদ বলতে কিছু নেই। আব্বু অনেক কষ্ট করে আমাদের দুই ভাই বোনকে পড়ালেখা করেছে। তাও বড় চাচা আর দুই মামা সাহায্য না করলে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হতো না। বলা যায় ওনাদের দয়ায় চলছে সংসার। মিরাজ তখন এসব কথা মোটেও কান দেয়নি। ওর কাছে মনে হয়েছে এত রূপসী একটা মেয়ে জীবনে চাই। তাই গর্বে হাসি সেদিন হেসেছিল মিরাজ আর বলেছিল, তুমি রাজরানী হয়ে থাকবা। আমার মা আব্বা ভাই বোনেরা তোমাকে মাথায় তুলে রাখবে, দেখবা। নিশির দুচোখ তখন সুখ স্বপ্নে ডুবেছিল। ভেবেছিল, যাক, আম্মুকে আর মেয়ের জন্য বর খুঁজতে হবে না। ভাইয়াকে তার বোনের জন্য ভাবতে হবে না। তার বোন রাজরানী হয়ে থাকবে শ্বশুরবাড়িতে। কম বড় কথা। মিরাজের মন ভোলানো কথাগুলো নিশি অবলীলায় বিশ্বাস করেছিল। আর বড় মুখ করে নিজের সমবয়সী চাচাতো বোন মামাতো বোনের কাছে গল্প করছিল। কিন্তু তখন কি জানতো নিশি যে এই মিরাজের পরিবার ওকে মৃত্যু যন্ত্রণার চেয়ে ভয়াবহ যন্ত্রণা দিবে? বিয়ে 7 বছর চলছে নিশির, এখনো মা হতে পারেনি। এই মা হতে না পারার জন্যই অবশ্য ওদের ডাক্তার দেখানো উচিত ছিল। সেটাই স্বাভাবিক, কিন্তু না, মিরাজ চিকিৎসা করতে চায় না। উল্টে সে বলেছিল, আমার আব্বা সেবা করো, মুরব্বীর সেবা করলে আল্লাহ খুশি হয়ে বাচ্চা দিবে তোমাকে। শুধুমাত্র বাচ্চা না হবার জন্য প্রতিবেশী ভাবিদের কাছে কত কথা যে শুনতে হতো নিশিকে। এই জন্য ধীরে ধীরে মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছিল সে। ঘরে চুপচাপ পড়ে থাকতো, তবে শ্বশুরের খুব খেদমত করতো। কিন্তু দিনের পর দিন এভাবে বেঁচে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছিল ওর। যেহেতু সারাদিন একা থাকে, তাই বাড়ির পাশে কিন্ডার গার্ডেনে চাকরি করার কথা জানিয়েছিল মিরাজকে। এতে রাজি হয়নি মিরাজ, হবেই বা কেন? ওর বাবার সেবা তাহলে কে করবে? অদ্ভুত একটা বিষয় নিশি লক্ষ্য করতো। ওদের যে বাচ্চা হয় না, এগুলো নিয়ে শাশুড়ি এবং ননদের কোনো আক্ষেপ নেই। ওই বিষয়ে কখনো কিছু বলতো না, তবু রক্ষা। যাই হোক, একবার ওদের স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত। নিশি অনেকটা সাহস সঞ্চয় করে মিরাজকে বলছিল, দেখো, এত কষ্ট করে সংসার সামলে পড়ালেখাটা শেষ করছি। চাকরি করলে অন্তত আমার আম্মুকে সাহায্য করতে পারবো। ভাইয়া বেসরকারি কলেজে পড়ায়, কতই বা আর আয়। তাছাড়া আম্মুর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আমি সাহায্য করলে অন্তত আম্মুর ওষুধ, পান সুপারি এগুলো কিনে দিতে পারতাম। কিন্তু ওই যে কথায় বলে না, বল বল, কান করছি ঢোল। মিরাজের সেই দশা। ওই রকম একটা অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর গালে কষে একটা চড় বসিয়ে দিয়েছিল বেঈমান মিরাজ। মিরাজের চাকরির কারণে ওর ঢাকায় থাকে। আর ওর মা, ছোট দুই ভাই, দুই বোন থাকে রাজশাহীতে। ভাই স্টুডেন্ট, বোনদের বিয়ে হয়েছে। আর মিরাজের মা একটা প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষিকা। মহিলা চাকরি করে বলে ঢাকায় ছেলের কাছে থাকে না। তবে হ্যাঁ, অসুস্থ স্বামীকে ঠিক পাঠিয়ে দিয়েছে ছেলের বাড়িতে। বিয়ের পর 2টা বছর মিরাজের সাথে বেশ আনন্দে কেটেছিল নিশির। সুখ স্মৃতি বলতে ওইটুকুই। এরপর দিন যত গড়াতে থাকে, নিশি বুঝতে পারে মিরাজকে বিয়ে করে কত বড় ভুল করছে।
প্রেম করবার সময় একটিবারও এমন কুৎসিত চেহারা দেখেনি এই ছেলেটাকে। উঠতে বসতে স্ত্রীকে খোঁটা দিয়ে কথা বলে মিরাজ পান থেকে চুন খসলে বলবে, অন্যের দানে চলিস তোরা, ভিখারি কোথাকার। অন্য কোনো মেয়েকে বিয়ে করলে কত কিছু পেতাম। নিশির নিত্যকার এসব অত্যাচার ঘটনা পুরোপুরি চেপে যায় ওর মা ভাইয়ের কাছে। কখনো মা কিংবা ভাইকে বলতে পারেনি, তোমরা ঢাকা এসে আমার কাছে 2 দিন থেকে যাও। কিন্তু মায়ের মন তো, মেয়ে কিছু না বললেও ঠিক আন্দাজ করতে পারতো, বুঝতে পারতো তার মেয়ে একদম ভালো নেই মিরাজের সাথে। নিশির শ্বশুর বহু বছর থেকে কিডনি রোগে ভুগছে। বিয়ের পর বউ হয়ে এসে থেকে নিশি দেখছে শ্বশুর অসুস্থ, কিন্তু ওর শাশুড়ি এবং দেবর ননদরা একেবারে উদাসীন শ্বশুরের প্রতি। সে সময় কথায় কথায় শাশুড়ি বলেছিল, তোমার শ্বশুরকে তোমাদের কাছে রাখবা, তুমি সেবা যত্ন করবা, ডায়ালিসিস করতে নিয়ে যাবা। আমি চাকরি করে এসব করার এনার্জি কিংবা সময় কোনোটাই পাই না বাপু। ভীষণ অবাক হয়েছিল নিশি একথা শুনে। মানে সত্যি, অসুস্থ স্বামীর সেবা করার সময় নেই, চাকরি জীবনে সব, তাও আবার এই বয়সে। চাইলেই তো অবসর নেওয়া যায়। যাই হোক, সেদিন চুপ করে সব শুনেছিল নিশি। তারপর সত্যি সত্যি একদিন ওর শ্বশুরকে ওরা রেখে যায় ঢাকায়। বলা যায় তখন থেকে শ্বশুরের দেখভাল করেছে নিশি, নিয়মিত ডায়ালিসিস করতে নিয়ে নিয়ে যায়। এজন্য মিরাজ ওর হাতে গুনে গুনে টাকা দেয়, আর রাতে ওই টাকার পাই পাই হিসাবও নেয়। নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু করার ক্ষমতা নেই মেয়েটার। যেহেতু প্রেম করে নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছিল, তাই মুখ বন্ধ করে মার খেয়েও পড়ে থাকে নিশি এই সংসারে। এখানে থাকলে মারধরের সাথে 3 বেলা ফ্রিতে ভাত যে খেতে পাওয়া যায়, কিন্তু মা ভাইয়ের টানাটানি সংসারে 3 বেলা ওই ভাতটুকু জোড়াতে হিমশিম খেতে হবে ভাইকে। তাই নিশি ওর মনের কষ্টের কথা নামাজে বসে আল্লাহকে জানায়। কিছু না, কেবল একটু সুখ চায় সে, সুখ। হঠাৎ একদিন দুপুরে প্রচণ্ড অসুস্থ হলো শ্বশুর। ওই দিন সকাল থেকে খুব অসুস্থ ছিল মানুষটা। মিরাজ অফিস থেকে যাবার সময় নিশিকে বলেছিল, আব্বাকে দেখে রেখো, বিমানের টিকিট পাঠাবো আজ আম্মাকে। আব্বার অবস্থার কথা জানলে নিশ্চয় আম্মা আসবে কাল সকালে। নিশি বলেছিল, হ্যাঁ তাই করো। আব্বা প্রায় সময় আমাকে বলে তোমার শাশুড়িকে দেখতে ইচ্ছে করছে। আরও কি বলে জানো, আমার মেয়ে দুটোকে কতদিন দেখি না, তুমি বরং মনিয়াপা মিনিয়াপাকে আসতে বলো। এটুকু বলে চুপ হয়ে গেল নিশি, কারণ মিরাজ মুখ হাঁড়ি করে রেখেছে। এমন চেহারা দেখলে খুব ভয় পায় নিশি, খুব ভয় পায়। ওই দিন রাত 7:30 নাগাদ মারা গেল নিশির শ্বশুর। কাউকে আর কষ্ট করে আসতে হলো না ঢাকায়। রাতে লাশ নিয়ে ওরা স্বামী স্ত্রী রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। লাশ দাফন করার পর শুরু হলো নিশিকে নিয়ে কানাকানি। শ্বশুরবাড়ি পাড়ায় শিউলির মা ফুপু বলল, কি গো বউ, বাচ্চা নিবা কবে? বয়স তো কম হলো না, আর কবে বাচ্চা নিবা? এই মহিলার সাথে গলা মিলিয়ে নিশির এক চাচি শ্বশুরে বলল, এখনকার মেয়েদের এই এক ঢং, বাচ্চা নিবে না, খালি স্বামী স্ত্রী ফুর্তি করবে। তা কয়টা দেশ ঘুরছো মিরাজের সাথে? প্রশ্ন শুনে আকাশ থেকে পড়ল নিশি। ঘোরাঘুরির মিরাজের সাথে না, এত বড় কপাল করে আসেনি তো সে। যাই হোক, নিশি কিছু বলতে যাবে এমন সময় শাশুড়ি বলল, আর বলো না, এই মেয়ে বাজা, বাচ্চা হয় না ওর এতদিন, এসব কথা বলিনি। আরে ঢাকা নামকরা শহরে সব ডাক্তার দেখেছে, তারাই বলছে কখনো বাচ্চা হবে না। এত বড় মিথ্যে কথা বলতে পারলো শাশুড়ি? একটু বুক কাঁপলো না তার? লজ্জায় কষ্টে মরে যেতে ইচ্ছে করছে মেটার। সকালে সকলের সামনে থেকে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে ওর। ঠিক এমন সময় যেন বোমা ফাটালেন শাশুড়ি। আচমকা বলল, মিরাজের আরও একটা বিয়ে দিব। আর যাই হোক, এই মেয়েতে সাথে সংসার করতে পারবে না আমার বেটা, বাজা মেয়ে। আম্মা বলে কেঁকিয়ে উঠল নিশি। যে নিশি গত 7টা বছর যার মুখ বুজে চুপ করে সমস্ত মানসিক শারীরিক অত্যাচার সহ্য করছে, সেই কিনা আজ শ্বশুরবাড়ির ঘরভর্তি মানুষের সামনে রাগে দুঃখে চিৎকার করে উঠল, ঠিক আছে ঠিক আছে, আপনার ছেলে যা ইচ্ছা তাই করতে পারেন, পারলে দেন বিয়ে। আজ আমি বুঝতে পারছি, এতদিন আপনার শাশুড়ের স্বামীর গুমুট পরিষ্কার করাবেন বলে চাকরানি হিসাবে রেখেছিলেন আমাকে, তাই না? বিনা পয়সায় এমন চাকরানি কোথায় পাবেন? একটা লোক রাখলে তো তাকে বেতন দিতে হতো, আপনাদের হাত দিয়ে সেই টাকা তো বের হয় না। এদিকে ঘরে উপস্থিত মহিলারা হতভম্ব। মরার বাড়িতে এমন বিশ্রী ঝগড়াঝাঁটি আগে বোধহয় কেউ দেখেনি। 2-4 জন মুরব্বী বারবার মুখ চেপে ধরছে নিশির। থাক মা, চুপ থাক, চুপ করো। কিছুক্ষণ আগে তোমার শ্বশুরকে কবরে শুইয়ে দিয়ে এসেছে মিরাজ। ওর মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো মা। তোমার শাশুড়ি মনের দুঃখে কি বললো না বললো ওই নিয়ে চেঁচিও না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আপনারা অনেক বিষয় জানেন না, তাই প্লিজ কথা বলবেন না। নিশি থামছে না, আগের চেয়ে গলার স্বর উঁচিয়ে বলল, মুখ বুজে সব সহ্য করেছি তো, তাই এরা ভেবেছে আমার সাথে যা ইচ্ছে তাই করা যায়। কিন্তু না, আর না। আমি মুক্তি দেব মিরাজকে, ঘরে পড়ে আর মার খাবো না, আর না। এদিকে মিরাজের 2 বোন তেরে মারতে আসলো কয়েকবার নিশিকে। নিশি তেরে গিয়ে সে মারবে বলে আজ কোনোভাবে ওকে থামানো যাচ্ছে না। যাই হোক, পাড়া প্রতিবেশীর সহযোগিতায় শেষ অবধি নিশিকে রাত 8টার দিকে ওর মা আর ভাই নিজেদের কাছে নিয়ে চলে গেল।
রাতে মা আর ভাই সজীবের সাথে খেতে বসেছে নিশি। ওদের কারো মনের অবস্থা ভালো নেই, সবার মুখ থমথমে। ভাতের থালার সামনে হাত গুটিয়ে বসে আছে সবাই। নিশি উদার চোখে এক মনে সিলিংয়ের দিকে চেয়ে আছে। ওর চোখ দিয়ে কেবল ঝরঝর করে পানি পড়ছে। হঠাৎ মেয়েটা হাতের মুঠোয় মধ্যে ভাত নিয়ে একটা দলা পাকিয়ে হায়রে ভাত বলে ডুকরে কাঁদতে লাগলো। সাথে সাথে নাসির বোনকে জড়িয়ে ধরে বলল, না, তোকে আর মিরাজের ভাত খেতে হবে না। আমরা ফ্যান ভাত নুন ভাত যা খাই তাই খেয়ে তুই থাকবি আমাদের সাথে। লেখাপড়া তো জানিস, তাহলে কিসের ভয় রে? তুই কত মেধাবী একটা মেয়ে, বিয়ের আগে কত হাসি খুশি কত চঞ্চল ছিলি তুই। তোর সুখের কথা ভেবে ওই কুত্তার সাথে বিয়ে দিছিলাম। থাক, এখন ভুলে যা সব। তুই এখনো ফুরিয়ে যাস নে নিশি। সাধ্যমতো আমরা তোর পাশে থাকবো। নে, এতটুকু ভাত খেয়ে নে। এদিকে ছেলের কথা শুনে সাবিয়া বেগমের বুকের উপরে বসে থাকা শক্ত পাথরটা যেন সরে গেল। খুব শান্তি পেল সে। এমনটা তো হওয়াই উচিত। বোনের বিপদে ভাই, ভাইয়ের বিপদে বোন এগিয়ে আসবে। আল্লাহর কাছে দুহাত তুলে সাবিয়া বেগম মোনাজাত ধরল, দয়া করে তুমি আমার ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখো। আজ নিজের ছেলের জন্য গর্ব হচ্ছে আমার। দয়াময় গো, ভাই বোনের এমন মধুর সম্পর্ক অটুট রাখো তুমি। নিশি চেয়ার থেকে হুড়মুড় করে নেমে ওর মায়ের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করো আম্মু, কত কষ্ট করে লেখাপড়া শিখেছো, তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু না। কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে ভাইয়ের দিকে তাকিয়ে ফের বলল, ভাইয়া মনে আছে তোর একবার বিদ্যুৎ বিল দিতে না পারায় আমাদের লাইন কেটে দিয়েছিল বিদ্যুৎ অফিস থেকে? কেরোসিন তেল কেনার সামর্থ্য ছিল না আমাদের। ওই অবস্থায় দিনের আলোতে আমরা পড়তে বসতাম। সূর্য ডোবার আগে আমাদের পড়া শেষ করতে হতো। ইচ্ছে থাকলেও পড়া হতো না আর। প্রচণ্ড গরমে দরদর করে আমরা ঘামতাম। কোনো রকম রাতে একটা মোম জ্বালিয়ে দুমুঠো খেয়ে শুয়ে পড়তাম। ইস, সে কি কষ্ট! সারা জীবন কি আমরা কষ্টই করে যাবো রে? পরদিন সকালে মিরাজ কম করে না 9বার ফোন করলো নিশিকে। তারপর শুরু হলো মেসেজ দেওয়া, দুদিন পর ঢাকায় ফিরবো, তুমি জলদি চলে এসো। এই একই মেসেজ পরপর 5বার। শেষে নিশি বিরক্ত হয়ে ফোন করলো। আর ওপাশ থেকে হ্যালো শব্দটা শুনে গলার জোর বাড়িয়ে বলল, আর সম্ভব না তোমার ঘর করা। তুমি মানুষ না, জানোয়ার। তোমার মা আর বোনেরা রাক্ষসী। সবাই আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করতে চেয়েছিল, তাই না? কিন্তু আল্লাহ তোমাদের পশুদের হাত থেকে রক্ষা করেছে আমাকে। ভালো করে শুনে রাখো, কখনো যাব না তোমাদের কাছে। এতদিন ধরে তোমাদের দাসীবাদী ছিলাম আমি। সুযোগ বুঝে তোমার বুড়া রুগী বাপের সেবা করিয়ে নিয়েছ আমাকে দিয়ে। কত বড় অন্যায় করছো, এই জন্য আল্লাহ নিজে শাস্তি দিবেন তোমাদেরকে। এদিকে মিরাজ রাগে ফুঁসে রাগ কন্ট্রোল করতে না পেরে তার ছেলে শুরু বলল, এত লেকচার দিস না। কিরে, এক রাত ভিখারির ভাইয়ের বাড়িতে থেকে সাহস খুব বেড়ে গেল মনে হচ্ছে। এই, তোকে আনতে আমি বিএমডব্লিউ পাঠাতে হবে? মেরে তোর দাঁত ভাঙবো, বুঝতে পেরেছিস? এদিকে নিচি প্রচণ্ড শব্দ করে হাসছে আর বলছে, ওহ না, মারতে তো তুই পারবি না, এই নপুংসক হারামি। শোন, আমি তোকে ডিভোর্সের কাগজপত্র যা যা প্রয়োজন সব পাঠিয়ে দেবো। আর শোন, ভুলেও করে আমাদের এপারে আসিস না। ভাইয়া মেরে তোর হাড় হাড্ডি গুঁড়ো করে দিবে, মনে রাখিস কথাটা। শেষমেশ মিরাজ দুদিন পর একাই ঢাকায় ফিরে গেল। কয়েকদিন ভীষণ মরাকান্না হয়ে মায়ের ঘরে পড়ে থাকলো নিশি। খাওয়া নাওয়া কোনো ঠিক নেই, কিন্তু এভাবে চললে তো আর হবে না। কাজকর্ম করা দরকার, কিন্তু কাজটা দেবে কে? বয়স যে বেড়ে গেছে, 35 বছর বয়স কম না। গতকাল নিশি ওর সবচেয়ে কাছের বান্ধবী রীতাকে ফোন করে শ্বশুর মরার পরে সব ঘটনা খুলে বলল। সব শুনে নিশা স্বস্তির শ্বাস পেল। যাক, এতদিনে সঠিক সিদ্ধান্ত নিচ্ছিস তাই। কয়েকটা দিন ভীষণ মনমরা হয়ে মায়ের ঘরে পড়ে থাকলো নিশি। খাওয়া নাওয়া কোনো ঠিক নেই, কিন্তু এভাবে চললে তো হবে না। কাজকর্ম করা দরকার, কিন্তু কাজটা দেবে কে? বয়সটা বেড়ে গেছে, 35 বছর বয়স কম না। গতরাতে নিশি ওর সবচেয়ে কাছের বান্ধবী রীতাকে ফোন করে শ্বশুর মরার পরে সব ঘটনা খুলে বলল। সব শুনে রীতা স্বস্তির শ্বাস পেল। যাক, এতদিনে সঠিক সিদ্ধান্ত নিচ্ছিস তাহলে। অনেক আগে বলেছি তোকে মিরাজকে তালাক দে, তুই বলতেই হয়তো একদিন শুধরে যাবে। যাক, একটু দেরি হলেও যে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিস দোস্ত, এজন্য ভালো লাগছে। চিন্তা করিস না, কোনো কাজ ছোট নয়। আপাতত তুই অনলাইনে ড্রেস সেল কর। কাপড় আমি পাঠাবো রাজশাহীতে তোর কাছে, তুই লাইভ করবি। অনলাইনে ড্রেস সেল কী করে করবে রে? আম্মুর বাসায় তো ওয়াইফাই নেই। কী করে করবি মানে? তোর মতো গুছিয়ে সুন্দর করে কেউ কথা বলতে জানে নাকি? ভাবিস না ওয়াইফাই এর ব্যবস্থা করে দিব আমি। অনেকগুলো বছর পর নিশির সত্যি খুব শান্তি লাগছে। নিজের বন্ধু ভাগ্য নিয়ে রীতিমতো গর্ব হচ্ছে। রিতা এমন একজন মানুষ যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। এরপর শুরু হলো নিশির আর এক লড়াই। কখনো অলস সময় কাটায় না নিশি। বিভিন্ন সময় বিভিন্ন অফিসে চাকরি ইন্টারভিউ দেয় আর 3 থেকে 4বার অনলাইনে ড্রেস নিয়ে লাইভ করে। মাঝে 2বার নিশি ঢাকায় গিয়েছিল রিতার থেকে ড্রেস আনতে। যাই হোক, বেশ চলছে ওর কাজ। এর মধ্যে আইন আদালত
করে উভয় পক্ষের সম্মতিতে তালাক কার্যকর হয় ওদের। নিশি এখন পুরোপুরি স্বাধীন। এখন সে নিজেকে বোঝায় এই পৃথিবীতে যেমন দিনের পর রাত আসে, তেমনি কষ্ট হতাশার পর আশার আলো উঁকি দেয়। সুতরাং যা হবে ভালোই হবে। হঠাৎ একদিন চাকরির জয়নিং লেটার আসে নিশির বাড়ির ঠিকানায়। বেসরকারি একটা সংস্থায় কম্পিউটার অপারেটর কাজ পেয়ে যায় সে। ওর খুশি দেখে কে? হাত হতে পারে ওর পড়ালেখা অনুযায়ী কাজটা পায়নি, কিন্তু এই মুহূর্তে ওটুকু বা কম কি? মাস শেষে 9,000 টাকা বেতন। নিশি একার জন্য ঠিকই আছে, আর তাছাড়া বাড়ি থেকে অফিস করতে পারবে। বড় সুবিধা এটাই। চাকরিতে জয়েন করার পর ড্রেস সেলের কাজটা ছেড়ে দেয় নিশি। ইদানিং ওর দুই মামা ভাগ্নির বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। বাজারে মস্ত বড় ব্যবসায়ী ডিভোর্সি ছেলের জন্য নিশিকে বিয়ের প্রস্তাব দেয় ছোট মামা। শুধু এটাই নয়, মামার বাড়ির কাছাকাছি বাড়ির এক অবিবাহিত ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে দুবেলা নিয়ম করে ঘোরাঘুরি করছে। এমন সব প্রস্তাব পেয়ে যারপনায় খুশি নিশির মা এবং ভাই। তবে বাদ সাধে নিশি, ওর ছাপ কথা, পায়ের নিচে মাটি শক্ত করবো, পরেরটা পরে ভাবা যাবে। নিশির কথা শুনে ওর মামারা বেজায় রাগ করে। শুধু রাগ নয়, মুখের উপর বলে ফেলে যে তো করে তো এক হারামজাদাকে বিয়ে করছিলি, পারলি সেখানে থাকতে। তবে যে যাই বলুক বা রাগ দেখাক, ওদিকে তাকবার সময় নেই নিশি। জীবন যুদ্ধে নেমেছে, জিততে ওকে হবেই। দেখতে দেখতে নিশির চাকরি 3 বছর পার হলো। মা, ভাই, ভাবি এবং ভাইয়ের 2 সন্তানকে নিয়ে খুব সুখে আছে ওরা। সকলের সাথে মিলেমিশে থাকাটা নিশির কাছে সুখ। এদিকে প্রায় মাস 6 হলো একজন ভদ্রলোক মাঝে মাঝে নক করে নিশিকে। ফেসবুকে পরিচয় ওদের। নিশির জীবনের দুর্বিষহ অধ্যায়ের ঘটনা ভদ্রলোক জানে, মানে নিশি বলেছে। তবে লোকটার সম্পর্কে কখনো কিছু জানতে চায় না নিশি আগ বাড়িয়ে। তো যাই হোক, একদিন কথায় কথায় ভদ্রলোক বলল, আপনার সাথে দেখা করতে চাই নিশি, আপনার কি আপত্তি আছে? নিশি কি উত্তর দিবে কিছুক্ষণ ভেবে বলল, আপনি রাজশাহীতে আসবেন দেখা করতে? হুম, তাই আসবো। কি বললেন? দেখা হোক আমাদের। আচ্ছা বেশ। তারপর দিন সাতেক পর ভদ্রলোক আসে নিশির শহরে। নীল রঙের একটা তাঁতের শাড়ি পরে নিশি দেখা করতে যায়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বসে শুরু হয় আলাপচারিতা। শুরুটা করে নিশি। তারপর, ভাইয়া আপনি চলেই এলেন আমাদের পরিচ্ছন্ন শহরে। আগে এসেছেন কখনো? জানেন তো রাজশাহীকে ক্লিন সিটি, গ্রিন সিটি বলে। আসিফ নাজুক হেসে বলল, না আগে আসেনি। হ্যাঁ হ্যাঁ, রাজশাহী সম্পর্কে আরও অনেক কিছু জানি। এই যেমন রাজশাহীর মানুষ ভীষণ আন্তরিক। একদম একদম তাই। তো ভাইয়া আপনি কেবল আমার সাথে দেখা করবেন বলে এখানে এলেন? হ্যাঁ, সেটা বলতে পারেন। হুম, আপনি নয়, তুমি করো বলো। আমি ছোটই হব আপনার থেকে। আচ্ছা বেশ বেশ। এরপর আসিফ সাহেব কোনো রকম ভনিতা না করে সোজা বিয়ের প্রস্তাব দেন নিশিকে। ধরো আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, আপত্তি আছে তোমার? অবশ্য তুমি আমার সম্পর্কে তেমন কিছু জানো না, তবে তোমার সংগ্রামের গল্প আমি জানি। তুমি বলছো তাই জানি, আমি বলিনি আমার কথা, তাই তুমি জানো না। জি ভাইয়া। এদিকে সরাসরি বিয়ের প্রস্তাব পেয়ে নিশি হকচকে ওঠে। মাথা নিচু করে সে চোখের পানি ফেলছে। যদিও এই চোখের পানি সে কাউকে দেখাতে চায় না, তবুও। আসিফ সাহেব ধীর স্থির হয়ে ঠান্ডা গলা বলল, কান্না করো না নিশি, অনেক কেঁদেছো। এখন যা বলি শোনো। আমি মোহাম্মদ আসিফ আবদুল্লাহ, সুপ্রিম কোর্টের লয়ার, মা বাবার আদরের ছোট ছেলে। আমাদের দেশের বাড়ি নারায়ণগঞ্জে। 5 ভাই বোনের মধ্যে আমি ছোট। আমার জীবনে কোনো অতীত নেই, অবশ্য আছে, তবে কখনো তোমাকে তা বলতে চাই না আমি। যদি তুমি বিয়েতে মত দাও, ভাগ্যে যদি তোমার সাথে বিয়ে লেখা থাকে, তবুও অতীতের সেসব কথা কখনোই বলবো না তোমাকে, আর তুমি জানতে চাও না। এদিকে এত কথা একসাথে শুনে নিশি কী বলবে বুঝে উঠতে পারছে না। তবে এটুকু বুঝতে পারছে এই মানুষটার জীবনে আছে আরও বড় ধরনের আঘাত। কারণ মানুষটা যখন কথা বলছে তখন তার 2 চোখের কোণায় পানি চিকচিক করছিল। যাই হোক, সব শুনে নিশি একটাই কথা বললো, যদি বিয়ে হয় আপনার সাথে, আমি চাকরিটা ছাড়বো না। হয়তো ছোট চাকরি করি, কিন্তু ওটাই আমার অবলম্বন। সত্যি সত্যি একদিন নিশির সাথে বিয়ে হয়ে যায় আসিফের, বড় কোনো আনুষ্ঠানিক ছাড়াই। দুই পরিবারের নিকটজনদের নিয়ে বিয়েটা হলো। বিয়ের আগে অবশ্য আসিফ ওর মা বাবা, ভাই বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি সবার সাথে পরিচয় করে দিচ্ছে নিশির। ও বাড়ির সকলে দারুণ ভালোবাসে মিষ্টিভাষী মেয়েকে। বড় 3 জার ননাস ভীষণ আদর করে নিশিকে। বেশ সুখের দিন কাটছে। বিয়ের মাসখানেকের মধ্যে নিশিকে নিয়ে ওর শ্বশুর শাশুড়ি দেশের বাড়িতে বেড়া যেতে যায়। শাশুড়ি নিজ হাতে তার গহনা পরিয়ে দেয় বৌমাকে। বাড়ির ছোট বউ বলে কথা, এক গা ভর্তি গহনা পরে নিশির শ্বশুর শাশুড়ির সাথে আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খেতে যায়। আর সেসব জায়গায় যেয়ে এত ভালো লাগে ওর। দেশের বাড়িতে যাওয়া উপলক্ষে ও শ্বশুর 20 বিঘা জমি দিঘিতে প্রায় প্রতিদিনই মাছ ধরা হতো। কখনো কল্পনা করেনি এই দুঃখী মেয়েটা এত সুখ তার কপালে জুটবে কোনোদিন। বিয়ের 1.5 বছরের মাথায় পুত্র সন্তানের মা হয় নিশি। দুই বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে যায়। এদিকে চাকরি, অন্যদিকে সন্তান, এসব নিয়ে বেজায় ব্যস্ততায় দিন কাটে নিশির। যেহেতু ওরা সবাই একই অ্যাপার্টমেন্টে ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে থাকতো, তাই বাচ্চা নিয়ে তেমন একটা ভাবতে হতো না ওর।
দেখতে দেখতে ওদের বিয়ের 5 বছর পার হয়ে যায়। খুব সুখে আছে ওরা। একদিন স্বামী সন্তান নিয়ে বসুন্ধরা শপিং মলে যায় নিশি। ওর ছেলেটা একটু কান্নাকাটি করছে বলে নিশি ওকে নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। ইতিমধ্যে লাঞ্চের সময় হতে ওরা খেতে বসে। হঠাৎ চোখ পড়ে যায় ওদের সামনে টেবিলে একটা লোক উদ্ভ্রান্তের মতো খাচ্ছে। উস্কো খুস্কো চুলদারি, চেহারায় মলিনতা। নিশি চিনতে সময় লাগে না এটাই মিরাজ। নিশির ভেতর কেমন একটা অস্থিরতা কাজ করতে থাকে। খাওয়া শেষ না করে বাড়ি যাবার জন্য তাড়া দিতে থাকে আশিফকে। এর মধ্যে মিরাজের সাথে চোখাচোখি হয় নিশির। ওর অস্থিরতা আরও বাড়তে থাকে। এদিকে নিশির অবস্থা থেকে আশিফ জিজ্ঞাসা করে, কোনো সমস্যা? মাথা নেড়ে নিশি জানল, হ্যাঁ, দেখো সামনে মিরাজ বসে আছে। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পেও না নিশি, আমি আছি তো। সমাপ্ত। আধার নিশিতে আলোর ছটা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।